স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে বাড়িতে ভালো আছো। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের 3 নম্বর অধ্যায়ে দেখো সৌরজগৎ, সূর্য ও অন্যান্য নক্ষত্রে, সূর্য সৌরজগৎ সম্পর্কে, চন্দ্র, চাঁদ, অন্যান্য নক্ষত্র, নক্ষত্রমণ্ডল এবং গ্রহ উপগ্রহ সম্পর্কে আমরা পড়েছি। আজকে আমরা পড়ব পৃথিবীর গতি সম্পর্কে। তোমরা তোমাদের বইয়ের 19 নম্বর পৃষ্ঠাটি বের করো। সেখানে রয়েছে দেখো পৃথিবীর গতি। আমরা জানি সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে? 8টি গ্রহ। তার মধ্যে একটি গ্রহ হলো আমাদের পৃথিবী। আমরা কোন গ্রহে বসবাস করি? পৃথিবীতে। সেই পৃথিবী সম্পর্কে আমাদের জানা দরকার। দেখো কি রয়েছে, আমরা প্রতিদিন সূর্যকে দেখি সকালে পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। তোমরা লক্ষ্য করবে প্রতিদিন সকালে সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে, এবং অস্ত যায় পশ্চিম দিকে। দেখে মনে হয় সূর্যটাই ঘুরছে, আসলে কিন্তু সূর্য এক জায়গায় স্থির আছে এবং সূর্যের টানে পৃথিবী তার চারপাশে ঘুরে চলেছে। আমরা অনেক সময় ভাবি যে সূর্যটি হয়তো পূর্ব দিকে উদয় হয়ে পশ্চিম দিকে গিয়ে অস্ত যাচ্ছে, অর্থাৎ আমরা এক জায়গায় ঠিক স্থির রয়েছি, সূর্যটি একদিকে উঠছে আরেকদিকে গিয়ে ডুবে যাচ্ছে, অর্থাৎ সূর্যটি ঘুরছে পৃথিবীর চারদিকে। কিন্তু সেটি সত্যি নয়। আসলে হলো সূর্যটি স্থির রয়েছে এবং সেই সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে চলেছে। যেহেতু সূর্যের তুলনায় পৃথিবীর আকৃতি অনেক ছোট, তাই সূর্যের যে নিজস্ব টান রয়েছে সেই টানের জন্য পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে চলেছে, আর সূর্যটি এক জায়গায় স্থির। প্রতিটি গ্রহই নিজস্ব কক্ষপথে সূর্যের চারদিকে ঘুরছে। পৃথিবীর মতো আরো যে 7টি গ্রহ রয়েছে, প্রত্যেকটি গ্রহই সূর্যের চারদিকে তাদের নিজস্ব কক্ষপথ ধরে ঘুরে চলেছে। গ্রহগুলো যে তাদের পথ ধরে ঘুরে চলে, সেই পথকে আমরা কি বলি? কক্ষপথ। চাঁদও একইভাবে পৃথিবীর টানে তার চারপাশে ঘোরে। আমরা জেনেছি পৃথিবীর উপগ্রহের নাম হলো চাঁদ, আর পৃথিবীর একটি মাত্র উপগ্রহ রয়েছে, সে একটি মাত্র উপগ্রহ হলো চাঁদ। যেমন পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরে চলেছে তাদের নিজস্ব কক্ষপথ ধরে, তেমনি পৃথিবীর চারদিকেও চাঁদ তার কক্ষপথ ধরে অবিরত ঘুরে চলেছে। একে বলা হয় গতি। সূর্যের চারদিকে সূর্যের যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলো সূর্যের চারদিকে অবিরত ঘুরে চলেছে, তেমনি পৃথিবীর চারদিকে চাঁদ একটি নির্দিষ্ট কক্ষপথ ধরে সবসময় ঘুরে চলেছে। এটিকে আমরা কি বলবো? গতি। পৃথিবীর গতি হলো 2 প্রকার, আহ্নিক গতি এবং বার্ষিক গতি। এই যে পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরে চলেছে অবিরত তার এক নির্দিষ্ট কক্ষপথ ধরে এবং একটি নির্দিষ্ট গতি মেনে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে চলেছে, এই পৃথিবীর গতিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটি হলো আহ্নিক গতি এবং অপরটি বার্ষিক গতি। তাহলে আমরা দেখে নেব, দেখো আহ্নিক গতি কি এবং বার্ষিক গতি কি। আহ্নিক গতি সূর্যকে সামনে রেখে 66.5 ডিগ্রি কোণে ঠেলে থেকে পৃথিবী নিজের মেরুদণ্ডের উপর এক পাক ঘুরতে সময় নেয় প্রায় 24 ঘন্টা। এই যে দেখো, এটি একটি গ্লোব, অর্থাৎ পৃথিবীর একটি অনুরূপ। আমরা যদি পৃথিবীকে বাইরে থেকে দেখি তাহলে ঠিক এরকম দেখতে হবে। পৃথিবীটি উত্তর দিকে এলে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। পৃথিবী সূর্যকে সামনে রেখে প্রায় 66.5 ডিগ্রি কোণে হেলে থেকে তার নিজের যে অক্ষ রয়েছে, এই যে দেখো পৃথিবীর অক্ষ কোণটি, পৃথিবীটি দেখো সোজা কিন্তু নেই, পৃথিবীটি 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে, আর তার একটি নিজস্ব অক্ষ রয়েছে, অর্থাৎ দণ্ড।
এই অক্ষের ওপর পৃথিবী তার নিজের অক্ষের ওপর ঘুরে চলেছে। পৃথিবী তার নিজের অক্ষের উপর এক পাক ঘুরতে সময় লাগে 24 ঘন্টা। তাহলে পৃথিবী তার নিজের মেরুদণ্ডের উপর এক পাক ঘুরতে কত সময় লাগে? 24 ঘন্টা। পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে এই আবর্তনকে বলে আহ্নিক গতি। পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অবিরত ঘুরে চলেছে। এই যে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরা, এই গতিটিকে আমরা কি বলবো? আহ্নিক গতি। পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে এই আবর্তনকে আমরা বলবো পৃথিবীর আহ্নিক গতি। অন্য কথার অর্থ হলো দিন। অন্য কথার অর্থ কি? দিন। 24 ঘন্টায় একদিন হিসাব করা হয় বলে এই গতির নাম হয় আহ্নিক গতি। এই যে পৃথিবী তার মেরুদণ্ডের উপর এক পাক ঘুরতে সময় লাগছে 24 ঘন্টা। আমরা এই 24 ঘন্টাকে কি একদিন ধরি, তাই এই গতির নাম হয়েছে আহ্নিক গতি। পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে থাকে সেদিকে আলো পড়ে বলে সেখানে তখন দিন হয়, আর যে দিকটা সূর্যের আলো পৌঁছায় না সেখানে হয় রাত বা রাত্রি। যদি আমরা ধরি পৃথিবীর এদিকে সূর্য রয়েছে, যদি এদিকে ধরি আমরা সূর্য, তাহলে সূর্যের আলো পৃথিবীর যেদিকে লাগছে সেদিকে কি থাকবে? দিন। আর তার পৃথিবীর ঠিক উল্টো দিকে যেদিকে সূর্যের আলো পৌঁছতে পারছে না সেদিকে কি হবে? রাত। এখানে দেখো দিন ও রাত্রির একটি পরীক্ষা দেওয়া রয়েছে। কিভাবে দিন ও রাত্রি হয় তার একটা পরীক্ষা করে দেখা যায়। একটি গ্লোবকে টেবিলের উপর রাখা হলো। এবার অন্ধকার ঘরের মধ্যে গ্লোবের এক পাশে একটা মোমবাতি জ্বালা হলো। এবার লক্ষ্য করো যেদিকে মোমের আলো পড়ছে তার ঠিক উল্টো দিকে অন্ধকার। গ্লোবের যে অর্ধেকটায় মোমের আলো পড়লো সেখানে মনে করা যাক দিন এবং বিপরীত দিকে রাত। এবার খুব ধীরে ধীরে গ্লোবটি হাত দিয়ে ঘোরানো হলো। দেখা গেল গ্লোবের বিভিন্ন জায়গায় দিন ও রাত্রি পাল্টে যাচ্ছে। তোমাদের ছবিতে যেভাবে একটি গ্লোব এবং একটি মোম বসানো রয়েছে একটি টেবিলে, সেইভাবে তোমরা একটি অন্ধকার ঘরে একটি গ্লোব এবং একটি মোমবাতি জ্বালিয়ে দেবে। তখন দেখতে পারবে যে আমরা যদি মোমবাতিটি অর্থাৎ এদিকে আমরা যদি এদিকে সূর্য ধরি মোমবাতিটিকে, তাহলে দেখবে মোমবাতির আলো অর্থাৎ সূর্যের আলো পৃথিবীর যে অংশে পড়ছে সেই দিকে দিন এবং ঠিক তার বিপরীত দিকে অন্ধকার থাকবে অর্থাৎ রাত্রি থাকবে। সেইভাবেই পৃথিবীটি কি আমরা জানি পৃথিবী তার নিজস্ব কক্ষপথ ধরে ঘুরে চলেছে এবং সূর্য তার একটি জায়গায় স্থির থাকে। তাহলে পৃথিবীটি যেরকম ভাবে ঘুরে চলেছে পশ্চিম থেকে পূর্ব দিকে, সেদিকে যদি আমরা ঘুরিয়ে দেখি তাহলে দেখব যে পৃথিবীর যে অংশগুলো সূর্যের সামনে এসে পড়ে সেই অংশে তখন দিন হয় এবং যেই অংশ পৃথিবী উল্টো দিকে থাকে সেই অংশে তখন রাত্রি থাকে। এইভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় দিন ও রাত্রি পাল্টে যাচ্ছে। এবার গ্লোবটিকে পৃথিবী এবং মোমবাতিটিকে সূর্য ধরে নিলে পৃথিবীর আবর্তন ও দিন রাত্রি কিভাবে হয় সেটা আমরা বুঝে যাব। মোমবাতিটিকে আমরা কি ধরবো? সূর্য, এবং গ্লোবটিকে আমরা ধরবো আমাদের পৃথিবী হিসাবে। তারপর রয়েছে দেখো বার্ষিক গতি। নিজের চারদিকে ঘুরতে পৃথিবী সূর্যের চারদিকেও ঘোরে। পৃথিবী যেমন তার নিজের অক্ষের উপর ঘুরে চলেছে তেমনি পৃথিবী কিন্তু সূর্যের চারদিকেও ঘুরে চলেছে। সূর্যের চারপাশে পৃথিবীর একবার ঘুরতে সময় লাগে প্রায় 365 দিন 6 ঘন্টা। পৃথিবী তার নিজের অক্ষের বা মেরুদণ্ডের উপর ঘুরতে কতক্ষণ সময় লাগে? 24 ঘন্টা। আর পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা। একে বলা হয় বার্ষিক গতি বা পরিক্রমণ গতি। পৃথিবীর নিজের অক্ষের উপর ঘোরাকে আমরা আবর্তনকে কি বলবো? পৃথিবীর আহ্নিক গতি। এবং পৃথিবী যে সূর্যের চারদিকে একবার ঘুরছে সেই গতিকে আমরা বলবো পৃথিবীর বার্ষিক গতি। বার্ষিক গতির হিসাব মনে রেখেই বছরের হিসাব ধরা হয় 365 দিন।
যেহেতু পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা, সেই হিসাবে আমরা এক বছর মানে কয়দিন ধরি? 365 দিন। অর্থাৎ আহ্নিক গতির ফলে যেমন দিন রাত্রি হয়, তেমনি বার্ষিক গতির জন্য বছর হয়। পৃথিবীর এই আহ্নিক গতির জন্যই পৃথিবীতে দিন রাত্রি হয়। আর পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরছে সেটি হলো বার্ষিক গতি, সেই বার্ষিক গতির জন্যই বছর হয়। আর পৃথিবীর জলবায়ুরও পরিবর্তন হয় বা ঋতুর পরিবর্তন হয়। তাহলে পৃথিবীর জলবায়ু বা ঋতুর পরিবর্তন কিসের জন্য হয়? পৃথিবীর বার্ষিক গতির জন্য। পৃথিবী যে পথে সূর্যের চারদিকে ঘুরে তাকে বলে কক্ষপথ। আমরা আগেই জেনেছি যে পৃথিবী যে পথ ধরে সূর্যের চারদিকে ঘুরে চলেছে সেই পথকে বলা হয় কক্ষপথ। এই কক্ষপথ উপবৃত্তাকার। পৃথিবী সূর্যের চারদিকে যে কক্ষপথ ধরে ঘুরে চলেছে সেটির আকৃতি উপবৃত্তাকার। ফলে পৃথিবী কখনো সূর্যের কাছাকাছি থাকে, আবার কখনো খানিকটা দূরে চলে যায়। এই দেখো, এখানে তোমাদের বই ছবিটি রয়েছে, মাঝখানে রয়েছে সূর্য আর তার ঠিক চারদিকে ঘুরে চলেছে পৃথিবী। পৃথিবী বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে অবস্থান করছে। যেহেতু পৃথিবী যে কক্ষপথ ধরে ঘুরে চলেছে সেটি একটি উপবৃত্তাকার, তাই পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার সময় অনেক সময় পৃথিবীর কাছাকাছি চলে আসে, আবার অনেক সময় সূর্যের থেকে অনেক দূরে চলে যায়, আবার কখনো বা অনেকটা দূরে চলে যায়। ফলে সূর্যের তাপ কম বেশি অনুভূত হয়। যখন পৃথিবী সূর্যের থেকে অনেক দূরে চলে যায় তখন পৃথিবীতে আলোর তাপ কম এসে পড়ে, তাই কম তাপ অনুভূত হয়। আবার যখন পৃথিবী সূর্যের অনেক কাছাকাছি চলে আসে তখন পৃথিবীতে আলো এবং তাপের পরিমাণ বেশি পড়ে, যার দরুন পৃথিবীতে বেশি তাপ অনুভূত হয়। এর জন্যই ঋতু পরিবর্তন হয়। এই যে পৃথিবীর বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থানের জন্য পৃথিবীতে ঋতুর পরিবর্তন ঘটছে। আমাদের রাজ্যে বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস গরমকাল। আমরা কোন রাজ্যে বসবাস করি? পশ্চিমবঙ্গে। আমাদের রাজ্যে 6টি ঋতু দেখা যায়। তার মধ্যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গ্রীষ্মকাল অর্থাৎ গরমকাল পড়ে। এরপর আসে বৃষ্টির সময় বা বর্ষাকাল। বৈশাখ জ্যৈষ্ঠ শেষ হওয়ার পর আষাঢ় শ্রাবণ মাস কি হয়? বর্ষাকাল থাকে। এভাবেই আসে শরৎকাল। ভাদ্র আশ্বিন মাস, আষাঢ় শ্রাবণ শেষ হয়ে গেলে তারপর ভাদ্র আশ্বিন মাস, এই ভাদ্র আশ্বিন মাসে তখন শরৎকাল থাকে। তারপর আসে হেমন্তকাল। ভাদ্র আশ্বিন শেষ হওয়ার পর কার্তিক অগ্রহায়ণ মাস থাকে 2 মাস হেমন্তকাল। হেমন্তকাল পেরিয়ে আসে শীতকাল। তারপর অগ্রহায়ণ মাস শেষ হয়ে গেলে আসে পৌষ মাস, এই 2 মাস থাকে শীতকাল। আর এই সময় সূর্যের আলো কম পৌঁছায়। শীতকালে পৃথিবীতে সূর্যের আলো কম পৌঁছায়, যার দরুন পৃথিবীতে তখন শীতকালে সূর্যের আলো কম পৌঁছায় বলে আমরা শীত অনুভব করি। তারপর আসে বসন্তকাল। তারপর কি? বসন্তকাল আসে তখন ফাল্গুন এবং চৈত্র মাসে। ফাল্গুন চৈত্র মাসে কি কাল? বসন্তকাল। আবার তখন বসন্তকাল শেষ হওয়ার পর আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাস, আবার গ্রীষ্মকাল চলে আসে। এভাবেই ঋতুর পরিবর্তন ঘটে চলেছে। ঋতুর পরিবর্তন কেন হয়? পৃথিবীর বার্ষিক গতির জন্য ঋতুর পরিবর্তন হয়। গ্রীষ্মকালে প্রচন্ড গরম পড়ে। এই যে এখন কি বসন্তকাল চলছে, এরপরে দেখবে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড গরম পড়ে। এই সময় আমরা হালকা পোশাক পরি। গরম যখন প্রচন্ড গরম পড়ে তখন আমরা গরম থেকে বাঁচার জন্য হালকা পোশাক পরি। এরপর আসে বর্ষাকাল। মাঝে মাঝে আকাশ জুড়ে কালো মেঘ আর তুমুল বৃষ্টি হয়। বর্ষাকালে কি হয়? কালো মেঘ দিয়ে আকাশ ছেয়ে যায়, আর সেই মেঘ থেকে প্রচন্ড বৃষ্টি হয়। কখনো কখনো টানা 3-4 দিনই বৃষ্টিপাত হয়। বর্ষাকালে দেখবে প্রায় 3-4 দিন এক নাগারে বৃষ্টি হতে থাকে, আর তখনই কিন্তু বন্যা হয়। বর্ষার পরে আসে শরৎকাল। বর্ষাকাল শেষ হয়ে যায়, তারপর আসে শরৎকাল। শরৎকালে কি হয়? নীল আকাশে তুলোর মতো মেঘ ভেসে ভেসে বেড়ায়। তোমরা শরৎকালে দেখবে যে আকাশে পেঁজা তুলোর মতন মেঘ ভেসে বেড়াচ্ছে।
মাঠে মাঠে কাশফুল জানিয়ে দেয় যে দুর্গাপুজো আসছে। শরৎকালে কি হয়? দুর্গাপুজো। মাঠে মাঠে তখন দেখবে কাশফুল ফুটে থাকে। সেই কাশফুল দ্বারাই, কাশফুল ফোটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি যে দুর্গাপুজো আসছে। এরপর আসে হেমন্তকাল। শরৎকালের শেষে আসে কি? হেমন্তকাল। তবে এই ঋতু ভালোভাবে বোঝা যায় না। তারপর চলে আসে শীতকাল। দুর্গাপুজো শেষ হয় শরৎকালে, তারপর মাঝখানে আসে হেমন্তকাল। কিন্তু হেমন্তকালে তেমন প্রভাব আমরা বুঝতে পারি না। তারপর ধীরে ধীরে শীত চলে আসে। গরম পোশাকে আমরা গা ঢাকি। শীতকালে কি করি? আমরা ঠান্ডা থেকে বাঁচার জন্য গরম পোশাক পরি। সবশেষে আসে বসন্তকাল। যখন শীতকাল শেষ তখন বসন্তকালে শুরু হয়। তখন বসন্তকালে কি হয়? ফুলে ফুলে ভরে ওঠে চারদিক। বসন্তকালে দেখবে চারদিকে যে সমস্ত গাছে ফুল ফোটে সেই গাছগুলোতে ফুলে ভরে ওঠে। আবহাওয়া তখন বেশ মনোরম থাকে। এই কারণেই বসন্তকে ঋতুর রাজা বলা হয়। তাহলে যদি বলা হয় কোন ঋতুকে ঋতু রাজা বলা হয়? বসন্ত ঋতুকে। বসন্ত ঋতু কখন থাকে? ফাল্গুন এবং চৈত্র মাসে বসন্ত ঋতু থাকে। আর এই ঋতুতে বিভিন্ন গাছে ফুল ফোটে, তাই বসন্ত ঋতুকে বলা হয় ঋতুর রাজা। শুধু মানুষই নয়, পশু পাখি, গাছপালা, কীটপতঙ্গ প্রত্যেকের মধ্যে বিভিন্ন ঋতুর প্রভাব লক্ষ্য করা যায়। যেমন আমরা বিভিন্ন ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা মানুষেরাও ঋতু পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলার জন্য আমরা বিভিন্ন পরিবর্তন ঘটিয়ে থাকি, তেমনি বিভিন্ন পশু পাখি, গাছপালা, কীটপতঙ্গ তারাও কিন্তু ঋতুর পরিবর্তনে প্রভাব পড়ে। যেমন ধরো, শীতকালে অনেক পাখি শীতের দেশ থেকে আমাদের দেশে আসে। তোমরা দেখবে শীতকালে বিভিন্ন শীতের দেশ থেকে পাখিগুলো আমাদের দেশে চলে আসে। আবার আমাদের এখানে শীতকালে সাপ প্রায় দেখাই যায় না। আমরা কি দেখি? যে বর্ষাকালে চারদিকে প্রচন্ড সাপ ঘোরাফেরা করে, কিন্তু শীতকালে সাপ দেখা যায় না। বসন্তকালে কৃষ্ণচূড়া, পলাশ গাছে ফুল ফোটে। এই যে এখন কি ঋতু চলছে? বসন্ত ঋতু। এই ঋতুতে দেখবে চারদিকে কৃষ্ণচূড়া এবং পলাশ গাছে ফুল ফোটে। আবার শীতকালে অনেক গাছের পাতা ঝরে যায়। শীতকালে কি হয়? গাছ তাদের পাতা ঝরিয়ে ফেলে। এইভাবে আবহাওয়া সমস্ত জীবজগতের উপর প্রভাব বিস্তার করে। তাহলে এই যে ঋতুর পরিবর্তন হচ্ছে, ঋতুর পরিবর্তনের জন্যই কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটছে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন আবহাওয়ার সম্মুখীন হই। তাহলে তোমাদের ফার্স্ট টার্মিনাল এক্সামে সিলেবাসে যতটুকু রয়েছে তাহলে আমাদের এখানে শেষ হয়ে গেল। এরপর তোমাদের রয়েছে মডেল প্রশ্ন উত্তর, এগুলো তোমরা বাড়িতে করবে। আর অনুশীলনের প্রশ্ন উত্তর আমি তোমাদের করিয়ে দেব। যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা চলে এসেছে, তোমরা বাড়িতে ভালো মতো পড়াশোনা করবে।